হান্টা ভাইরাসের পরে এবার চলে এলো ইবোলা ভাইরাস। এই ভাইরাসটা কতটা খতরনাক, এই ভাইরাসটা কতটা দ্রুত পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে, চলো সমস্ত ডিটেলে আমরা জেনে নেব। কোথা থেকে ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, এবং তাতে আমাদের ভারতে কতটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা ভারত কি এটাতে কোনো আশঙ্কাজনক অবস্থায় আছে নাকি ভারত সেফ জোনে রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে একদম ডিটেলে আলোচনা করব। এবং এতে তোমাদের কতটা প্রিকশন নেওয়া উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা নিয়েও কথা বলবো। ফার্স্টেই বলি যে এই যে ইবোলা ভাইরাস, এই ইবোলা ভাইরাস একটা বৈশ্বিক সংকট সৃষ্টি করতে চলেছে। কি সেই বৈশ্বিক সংকট, চলো আমরা জানবো। আপাতত আমরা হু এর তরফ থেকে জানতে পারছি যে টোটাল 80টা মৃত্যুর খবর আমরা পাচ্ছি। সন্দেহভাজন কেস হিসেবে প্রায় 250+ কেস আমরা পেয়ে গেছি, এবং ল্যাবের মধ্যে কনফার্মড কেস 8+, মানে 8-এর বেশি। তাহলে 80 জনের বেশি এখনো পর্যন্ত মৃত্যুর খবর আমরা পেয়ে গেছি। মানে বুঝতে পারছো, এইটুকু তো আমাদের কাছে ক্লিয়ার যে এই ভাইরাস হান্টা ভাইরাসের থেকেও আরো বিপজ্জনক এবং আরো বেশি খতরনাক। ঠিক আছে, হান্টা ভাইরাসের মৃত্যুর সংখ্যা অনেক কম ছিল এবং সেটা এত দ্রুত ছড়াতো না যত দ্রুত ইবোলা ভাইরাস ছড়াতে পারে। কিভাবে ছড়াতে পারে, কি হতে পারে, সমস্ত কিছু বলবো। হুয়ের মতে দুর্গম এলাকা এবং অনিবন্ধিত যে মানে মৃত্যুর কারণে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। যেগুলো সরকারি খাতায় লেখা রয়েছে তার উপর ভিত্তি করে ডেটাটা দেওয়া হয়েছে, কিন্তু সরকারি খাতায় লেখা নয়, এরকম হয়তো আরো অনেক মৃত্যু রয়েছে যেগুলো হয়তো জানাও যায়নি যে ইবোলা ভাইরাসের দ্বারাই মৃত্যু হয়েছে। তো সেটাও সেরকম কেস কাউন্ট কিন্তু এটার মধ্যে নেই। তো এরকম আরো হয়তো বেশি হতে পারে, যেটা হুই ডিক্লেয়ার করে দিয়েছে। ফার্স্টেই বলি এটা ছড়ালো কোথা থেকে, এর কেন্দ্রস্থল কোথায়। এর কেন্দ্রস্থল হচ্ছে ইতুরি প্রদেশ, কাম্পালা, এই জায়গাটা। ঠিক আছে, এই যে রেড কালার দেওয়া আছে এই জায়গাটা কঙ্গোর মধ্যে অবস্থিত ইতুরি প্রদেশ। এইটা হচ্ছে উৎপত্তি স্থল ইবোলা ভাইরাসের। ঠিক আছে, দেখো সংঘাতপূর্ণ এলাকা, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা এবং অবৈধ মাইনিং, এই হলো 3টে বিষয় যার জন্য ইবোলা ভাইরাস ছড়াচ্ছে। ঠিক আছে, এবং যদি ওই যে আমি আবারও বলছি, তুমি পরিবেশের যদি ক্ষতি করো, পরিবেশও কোনো না কোনোভাবে তোমার ওপরে একটা না একটা তার রিভেঞ্জ তো নেবেই, প্রতিশোধ তো নেবেই। আর আমাদের নিউটনের 3rd ল বলছে কি, বলছে যে তুমি যে বস্তুতে যে পরিমাণ আঘাত করছো সে কিন্তু তার প্রত্যুত্তর অবশ্যই দেবে সম পরিমাণে। তার মানে তুমি পরিবেশকে যতটা ক্ষতি করার চেষ্টা করছো, পরিবেশও ঠিক ততটা পরিমাণে ক্ষতি তোমারও করছে। তোমার মানে আমাদের সবার। এবং আমরা আখেরে কি করছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা অত্যন্ত খারাপ পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছি, যেখানে তারা শুধু মৃত্যু দেখবে, সংক্রমণ দেখবে এবং এই টাইপের ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাস দেখতে পাবে, এবং ওদের যে সুস্থ জীবন কাম্য ছিল সেটা পুরোপুরি আমরা ধ্বংস করে দিচ্ছি। তো এর জন্য আমরাই দায়ী। ওকে, আচ্ছা, এই যে কাম্পালা বা উগান্ডার যে জায়গাটা, এখান থেকে একটা ফ্লাইট এসছিল। ঠিক আছে, বর্তমান অবস্থান এখন আমরা দেখতে পাচ্ছি উগান্ডার রাজধানী কাম্পালাতে এই ফ্লাইটটা গেছিল, এবং সেই ফ্লাইটের জন্যই কিন্তু মূলত ইবোলা ভাইরাস আরো বেশি করে ছড়িয়ে যায়। আমরা হান্টা ভাইরাসে দেখেছিলাম জাহাজের দ্বারা ছড়িয়েছিল, এখানে আমরা দেখছি ফ্লাইটের দ্বারা। আর ফ্লাইট মানে কি, জাহাজের থেকেও অনেক বেশি মানুষজন ফ্লাইটে যাতায়াত করে, এবং ফ্লাইটে মানুষ কাজের প্রয়োজনে যায়, তাই তো। আমাদের কোনো কাজের দরকার হলে আমরা ফ্লাইট দিয়ে, হ্যাঁ আমাদের খুব কম টাইমের মধ্যে কোথাও একটা খুব দ্রুত পৌঁছাতে হবে, খুব দরকার সেখানে, তো আমরা ফ্লাইট নিয়ে নিই, এটার জন্যই মানুষ ফ্লাইটে যায়। আর হান্টা ভাইরাসের বিষয়টা ছিল ওখানে জাহাজে করে যাওয়া হচ্ছিল, তাও এক্সপেডিশনের জন্য। ঠিক আছে, তো এটা প্রচন্ড ঘন বসতিপূর্ণ একটা শহর এই কাম্পালা, এবং সেখানে আন্তর্জাতিক ফ্লাইটের কেন্দ্র বলা যেতে পারে, ইন্টারন্যাশনাল ফ্লাইটের একদম হাব ওই জায়গাটা। ও সব জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট এসে জমা হয় কোথায়, কাম্পালাতে। এখান থেকে ভাইরাসটি বিশ্বের যে কোনো প্রান্তে ছড়িয়ে যেতে পারে, যে কোনো জায়গায় ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা একটা বিপজ্জনক জায়গা হিসাবে আমরা বলতে পারি। ভাইরাসটাকে দেখতে হচ্ছে অনেকটা এইরকম টাইপের। এটি একটি ভাইরাল হোমোরেজিক ফিভার।
আচ্ছা, এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে ভাইরাল হোমোরেজিক ফিভার, এটা ইবোলা ভাইরাসে কি ধরনের ফিভার আসতে পারে? তো এটা হলো ভাইরাল হোমোরেজিক ফিভার হতে পারে। ফিলোভিরিডি পরিবারের এটা অন্তর্গত এবং এটা একটা আরএনএ ভাইরাস। ওকে, প্রকৃতি কি জেনেটিক রোগ হতে সরি জোনোটিক রোগ হয়, প্রাণী থেকে মানুষের দেহে কিন্তু এটা ছড়াতে পারে, অর্থাৎ প্রাণী থেকে মানুষ, মানুষ থেকে মানুষ, এইভাবে ছড়ায় হচ্ছে এই ইবোলা ভাইরাস। আমরা হান্টা ভাইরাসের ক্ষেত্রে জেনেছিলাম ইঁদুর থেকে ছড়ায়, ইঁদুরের মল মূত্র ইত্যাদি যেগুলো বাষ্পে মিশছে, ওগুলো শুকিয়ে গিয়ে যখন বাষ্পে মিশছে সেখান থেকে যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করছি, তো সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটা আমাদের শরীরে প্রবেশ করছে, সেই ভাইরাস আমাদের লাংস অথবা কিডনিতে গিয়ে আফেক্ট করছে। এখানে আমরা জানতে পারছি এটা জোনোটিক রোগ, মানে প্রাণী থেকেই মানুষের দেহে ছড়াচ্ছে। কিন্তু কিভাবে ছড়াচ্ছে, প্রসেসটা একটু লম্বা, কিন্তু খুবই খতরনাক একটা প্রসেসের মধ্যে দিয়ে ছড়াচ্ছে। আমি একটু পরেই তোমাদেরকে সেটা বলবো। পৃথিবীর অন্যতম প্রাণঘাতী সংক্রামক ব্যাধি হিসেবে এটা কিন্তু চিহ্নিত। মানে কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেটা মানুষের থেকে মানুষে ছড়ায় এবং কোভিড বায়ু মাধ্যমে ছড়াতে পারে, এয়ার কানেকশনেই ছড়াতে পারে। ইবোলা ভাইরাস এয়ার কানেকশনে কিন্তু ছড়ায় না। এটা কিরমভাবে ছড়ায়, বাহক হচ্ছে বাদুড়, ইবোলা ভাইরাসের বাহক হলো বাদুড়। ওকে, সংক্রমণের উৎস সেটা, সেই বাদুড় যায় বিভিন্ন রকম বন্য প্রাণীর শরীরে, সেই বাদুড় থেকে ভাইরাসটা যায় শিম্পাঞ্জি, বানর, এই ধরনের বিভিন্ন বন্য প্রাণীর শরীরে। সেই বন্য প্রাণীদের থেকে মানব দেহে এটা প্রবেশ করে, পশু থেকে মানুষের স্থানান্তর হয় এবং সংক্রমিত প্রাণীর যদি সংস্পর্শে কেউ যায় সেখান থেকে এটা আসতে পারে এবং সেই মানুষ যখন অন্য মানুষের সাথে থাকছে, মানুষ থেকে মানুষের তীব্র সংক্রামক পর্যায়ে এটা পৌঁছাতে পারে, দ্রুত বিস্তার লাভ করতে পারে। কিন্তু আমি আবারও বলছি, এই ভাইরাসটি বন্য প্রাণী থেকে মানব দেহে প্রবেশ করার পর অত্যন্ত দ্রুত গতিতে ছড়াতে শুরু করে, আর একে বাধা দেওয়া যায় না, মানে আর একে রোকঢোক করা যায় না কোনোভাবেই। তাই জন্য আমাদের যদি ব্রেক করতে হয়, এই জায়গাটাতেই ব্রেক করতে হবে, এই জায়গাটাকে। মানে আমরা কোনো রকম এখন অরণ্য ভিজিট, জঙ্গলে ঘুরতে যাওয়া, মানে বিভিন্ন রকমের যে এক্সপ্লোর করতে যাওয়া হয়, হ্যাঁ, এক্সপিরিয়েন্স করতে যাওয়া হয়, এক্সপেডিশনে যাওয়া হয়, রিসার্চ করতে যাওয়া হয় অরণ্যে, সেইগুলো অন্তত কিছুদিন বন্ধ রাখা উচিত বলে আমার তো মনে হয়। আচ্ছা, মানব দেহে সংক্রমণ তরল বনাম বাতাস না, কোভিডের মতো এটা আমাদের বাতাসে বা এয়ারবোন রোগ নয়। এটা কিভাবে ছড়ায়, শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শে, রক্ত, লালা, বমি, হ্যাঁ, স্পার্ম, ঘাম, এইগুলোর মাধ্যমে এটা ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির যদি ব্যবহৃত পোশাক তুমি ব্যবহার করো বা তার সূঁচ ব্যবহার করো, তাহলে পরে মানে সে যে যে জিনিসপত্রগুলো ব্যবহার করতো সেইগুলোকে যদি তুমি ব্যবহার করো, সেই টাচের মাধ্যমে, তার তার ব্যবহৃত বিভিন্ন জিনিসের মাধ্যমে, তার গামছা, তার চিরুনি, তার বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে, কারণ এটা আরএনএ প্রকৃতির ভাইরাস। ঠিক আছে, ঝুঁকিতে কারা রয়েছে, স্বাস্থ্যকর্মীরা রয়েছে যারা ডিরেক্টলি এই লেভেলের মানুষের সাথে ডিল করছে, যারা ডিরেক্টলি রোগী পরিদর্শন করছেন, তারাই কিন্তু এই ভাইরাসের দ্বারা বেশি আক্রান্ত হতে পারেন। আবার সেই ডাক্তারের কাছে তুমি হয়তো যাচ্ছ অন্য কোনো রোগের পরিচর্যা করাতে, সেই ডাক্তার হয়তো কিছুক্ষণ আগেই ইবোলা ভাইরাসের রোগী দেখে চেম্বারে এসেছেন এবং তিনি ঠিকমতো ফ্রেশ হননি বা হাত ধননি বা কিছু একটা তার সমস্যা হয়েছে, তিনি এসে এবার তোমাকে পরিচর্যা করছেন বা তোমাকে দেখছেন যে তোমার কোথায় কি প্রবলেম হয়েছে, সেখান থেকেও কিন্তু ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ মানুষ থেকে মানুষে এই ভাইরাস খুব দ্রুত ছড়াতে পারে, ওখানে আর আটকানো যায় না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হলো মানব দেহে ভাইরাসের ধ্বংসযোগ্য যদি বলি, তাহলে রোগ প্রতিরোধ ব্যবস্থা, লিভার, মানে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দেয়, ইমিউন সিস্টেম বলে আর কিছু এক্সিস্ট করে না, লিভার কিডনিতে মারাত্মক পরিমাণে আঘাত করে, রক্তনালীতে অস্বাভাবিকতা এবং রক্ত জমাট বাঁধতে শুরু করে। আর যেই মুহূর্তে রক্ত জমাট বেঁধে যাবে আমাদের শরীরের মধ্যে, যদি রক্ত ক্লট হতে শুরু করে, তাহলে রক্ত প্রবাহিত তো আর হবে না, তো সেই মানুষটার সঙ্গে সঙ্গে গিয়ে সেটা ব্রেন স্ট্রোক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে সেই মানুষ মারা যাবে। মানে এরকম খতরনাক মৃত্যু কিন্তু আমাদের আসতে পারে। আভ্যন্তরীণ রক্তক্ষরণ, ইন্টারনাল ব্লিডিং শুরু হবে এবং মাল্টিপল অর্গান ফেলিওর হতে শুরু করবে। তো সেই রোগীকে বা সেই মানুষকে বাঁচানো জাস্ট অসম্ভব হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে কি হয়, একদম নর্মাল ফিভার, ভাইরাল জ্বরের মতো তোমার হবে, মাথা ব্যথা হচ্ছে, ক্লান্তি হচ্ছে, সাধারণ জ্বর ভেবে আমরা ভুল করব, এটাই আমাদের সব থেকে বড় তীব্র সম্ভাবনা
এটাই হয় যে আমরা সেটাকে ভাইরাল ফিভার বা ছোটোখাটো সর্দি কাশি জ্বর হয়েছে ইগনোর করে যাই। চূড়ান্ত পর্যায়ে কি হবে, তোমার বমি হতে শুরু করবে, ডায়রিয়া হবে, ত্বকে বিভিন্ন রকমের র্যাশ দেখা দেবে, রক্ত বমি হবে, মাড়ি দিয়ে রক্তপাত হবে, ইন্টারনাল হ্যামারেজ হতে শুরু করবে, আভ্যন্তরীণ রক্তক্ষরণ হবে এবং শরীরে মানে তোমার শকের মতো লাগবে, হ্যাঁ, যেন মনে হবে তোমাকে কেউ ইলেকট্রিক শক দিচ্ছে, এই রকম তোমার ফিল হবে। এই ইবোলা ভাইরাস সর্বাধিক জায়ার ইবোলা নামে পরিচিত। হ্যাঁ, বুন্ডিবাগো 2007 সালে উগান্ডায় আবিষ্কৃত হয়েছিল। এটা সব থেকে বিরল স্ট্রেন। তো প্রশ্ন দিতে পারে যে সব থেকে বিরল স্ট্রেনের নাম কি, সেটা হচ্ছে বুন্ডিবাগো 2007 সালে, যেটা উগান্ডাতে আবিষ্কৃত হয়েছিল। আরভেবো ভ্যাকসিন এখানে কার্যকর হতে পারে এই ডায়ার ইবোলার ক্ষেত্রে। মৃত্যুর হার তুলনামূলক কম, কিন্তু যদি আমি বুন্ডিবাগোর কথা বলি, এখানে কোনো ভ্যাকসিন নেই। জরুরি টিকাদান কর্মসূচি অসম্ভব, কোনোভাবেই কোনো ভ্যাকসিন দিয়ে এটাকে আমরা আটকে রাখতে পারবো না। মৃত্যুর হার মারাত্মক পরিমাণে বেশি, 50% থেকে 90%, প্রতি দুজনের মধ্যে একজন মারা যাবে, মানে 90%-এর কাছাকাছি হচ্ছে মৃত্যু নিশ্চিত। এবং দ্রুত বিস্তারের তিনটে মূল কারণ, একটু আগেও আমি যেটা বলেছিলাম যে ঐতিহ্যবাহী শেষকৃত্য আফ্রিকায় মৃতদেহ ধোয়ার সময় এটা মেনলি মানে বিভিন্ন রকম রিচুয়ালের মধ্যেও ছড়াতে পারে। যেরকম দেখো, আফ্রিকায় মৃতদেহকে না ওয়াশ করা হয়, ধোয়া হয়, সেই সময় এটা ওদের একটা বিরাট রকমের ঐতিহ্যবাহী প্রথা, ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় সেই মৃতদেহকে। ভাইরাসে মৃত ব্যক্তির শরীরের অত্যন্ত সংক্রামক থাকায় এটি সুপার স্প্রেডার হিসাবে ছড়িয়ে পড়তে পারে। সংঘাতপূর্ণ এলাকা কঙ্গোর পূর্বাঞ্চলে মিলিশিয়া কার্যকলাপের কারণে স্বাস্থ্যকর্মীদের প্রবেশে বাধা এবং দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো, এর জন্য এটা ছড়াতে পারে এবং সেটা কঙ্গোতে ছড়াচ্ছে। শহুরে সংক্রমণের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে হচ্ছে কাম্পালার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে এটা বিস্তার লাভ করতে পারে। কন্ট্যাক্ট ট্রেসিং প্রায় অসম্ভব হয়ে পড়ে এক্ষেত্রে, যে কিভাবে কন্ট্যাক্টে এটা ছড়াচ্ছে তুমি সেটাকে ট্রেস করতেই পারবে না। তো এই তিনটে মূল বিষয়ের কারণে কিন্তু এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। এবং মহামারীর ইতিহাস যদি আমরা দেখি যে প্রথম কবে এটা ছড়িয়েছিল, 1976-এ প্রথম এটাকে আবিষ্কার করা হয়েছিল ইবোলা নদীর ধারে কঙ্গোতে, ঠিক আছে। এবং 2000, তারপরে 2000 সালেও আমরা দেখতে পাবো, এবং 2018 থেকে 20 ওই টাইমটাতেও আমরা দেখতে পাবো, কিন্তু খুবই তখন ছোট আকারে হয়েছিল, খুবই ছোট আকারে হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ 1976-এর গ্রাফটা, 2000-এর গ্রাফটা, 2014-এর গ্রাফটা, বিশাল পরিমাণে ছড়িয়েছিল হচ্ছে 2014-তে। ইতিহাসের সব থেকে ভয়াবহ প্রাদুর্ভাব, 11,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। বর্তমানে প্রাদুর্ভাব 2014 সালের মতনই বা তারও ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটাতে পারে বলে হু চরমভাবে বলে দিয়েছে, চরমভাবে আশঙ্কিত। আর হু যখন কোনো কিছুর আভাস আমাদের দেয়, কোভিডের সময়ও দিয়েছিল, সেটা কিন্তু তার মানে কিছু যা রটে তার কিছু তো বটে। তো সেরকমই হু যখন বলেছে, তার মানে এটা কিন্তু একটা সাংঘাতিক ইম্প্যাক্ট আমাদের ফেলতে চলেছে। জরুরি অবস্থা বনাম প্যান্ডেমিকের কথা যদি আমি বলি, পার্থক্য কোথায় রয়েছে? পাবলিক হেলথ এমার্জেন্সি বর্তমান অবস্থা, হুয়ের সর্বোচ্চ সতর্কবার্তা এসে গেছে। আন্তর্জাতিক তহবিল মানে আমাদের যেটা IMF ফান্ড রয়েছে, চিকিৎসা সরঞ্জাম এবং সমন্বিত উদ্যোগ, এক্ষুনি অ্যাকশন নিতে হবে আমাদেরকে। এবং এটি আমাদের প্রাইমারি লেভেলের অ্যাকশন, ইনিশিয়াল লেভেলে আমাদের এইভাবেই অ্যাকশন নিতে হবে। যদি না নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্যান্ডেমিক দেখা যেতে পারে, বিশ্বব্যাপী নিয়ন্ত্রণহীন সংক্রমণ যেরকম আমাদের কোভিড-19-এর ক্ষেত্রে ঘটেছিল। আমরা যদি এখনই এই অ্যাকশনটা না নিই, সতর্কতা অবলম্বন না করি, তাহলে কিন্তু এটা বিশ্ব মহামারী বা আবারও একটা প্যান্ডেমিকের আকার ধারণ করতে পারে। তো প্রথমে কি করতে হবে? স্ক্রিনিং। যে সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো রয়েছে, ইনক্লুডিং কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে আফ্রিকা থেকে লোক আসে, আমেরিকা থেকে লোক আসে, ইউরোপ থেকে লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, সেই সমস্ত বিমানবন্দরগুলো বা সেই সমস্ত যে এয়ারপোর্টগুলো রয়েছে, সেখানে প্রচণ্ড ভালোভাবে স্ক্রিনিং করতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে যে হুয়ের গাইডলাইন মেনে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদের সেই মতো কাজ করা শুরু করে দিতে হবে। এবং নজরদারি, সন্দেহভাজন কেস যদি শনাক্ত করা যায়, সঙ্গে সঙ্গে সেটার ডেটা তৈরি করতে হবে, সঙ্গে সঙ্গে সেটাকে আরও বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে আনতে হবে। এইভাবে কিন্তু আমরা মোটামুটি একটু হলেও সতর্ক যদি হয়ে এই কাজগুলো করে ফেলতে পারি, তাহলে কিন্তু একটু হলেও আমরা কোথাও গিয়ে আটকাতে পারি এই
ভয়ঙ্কর রোগটাকে। উপসংহারে আমি তোমাদের এইটুকুই বলতে চাই, ইবোলার নতুন স্ট্রেনের কোনো ভ্যাকসিন কিন্তু নেই। 2014 সালের 11,000 জনের মৃত্যুর পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমরা একটা জিনিসে তো একদম ক্লিয়ার যে এই ইবোলা ভাইরাস হোক, হান্টা ভাইরাস হোক, কোভিড-19 হোক, যাই হোক না কেন, এই প্রত্যেকটা ভাইরাসই কিন্তু আমাদের অরণ্য এলাকা বা আমাদের কোনো পশু বা কোনো এই টাইপের যেখানে মানুষের হস্তক্ষেপের দরকার নেই কিন্তু মানুষ আগ বাড়িয়ে গিয়ে করে, সেখান থেকে ছড়াচ্ছে। তার মানে কি আলাদা, মানে আলটিমেটলি জিনিসটা এটাই যে আমরা যদি অপ্রতিরোধ্য বিশ্ব চরাচরে মন দিই তাহলে কিন্তু এই রোগ আমরা আটকে রাখতে পারবো না। ঠিক আছে? আর আমি অবশ্যই সকলকে বলবো, যারা যারা সামনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা মিশন পঞ্চায়েত, যারা এইচএস পাস করেছো তারা এই পঞ্চায়েত লেভেলের এক্সামের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। আর যারা গ্র্যাজুয়েশন পাশ করেছো তারা অবশ্যই মিশন মিসলেনিয়াসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, কারণ তোমরাই আছো যারা বিভিন্ন দপ্তরে, সেটা খাদ্য দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, বন দপ্তর হোক, যে কোনো বিভিন্ন দপ্তরে তোমরা অফিসার র্যাঙ্কে বা তোমরা অফিসের মধ্যে বিভিন্ন রকম ক্ল্যারিক্যাল জব তোমরা করতে পারো। গ্রাম পঞ্চায়েত, গ্রামে গ্রামে তোমরা বার্তা পৌঁছে দিতে পারো, মানুষদেরকে সচেতন করে তুলতে পারো, কারণ তোমরা আড্ডা 24/7 এর ছাত্রছাত্রী এবং তোমরা অবশ্যই বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। তাই তোমরা যদি এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি তোমাদেরকে এই ব্যাপারে গাইডেন্স দিয়ে দিতে পারি। আমার নাম্বার হচ্ছে 9804735443। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে গ্রাম পঞ্চায়েতের গ্রুপ অথবা অন্য যে গ্রুপ রয়েছে, আমার রেলের গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। যারা স্টেটের এক্সাম দেবে তারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতের গ্রুপটায় জয়েন করে যাও, আমি ওখানেই তোমাদের সমস্ত গাইডেন্স দিতে শুরু করেছি। আচ্ছা, আরেকটা কথা আমি জাস্ট বলে দিই, যারা অফলাইনের জন্য পড়াশোনা করতে চাইছো তারা আমাদের জেনকম সুপার 70 ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অফিস লোকেশন শিয়ালদা মৌলালি। তোমরা অফলাইনের জন্য যদি পড়তে চাও, সেখানে স্টেটের যা আপকামিং সব এক্সাম আসছে সব কিছুর জন্য পড়াশোনা করানো হয়। সেটা 26শে মে থেকে ক্লাস স্টার্ট হবে। তোমরা অবশ্যই চাইলে সেটাতেও কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফলাইনের জন্য যে নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারে আমাদের টিম বসে আছে তোমাদেরকে গাইড করার জন্য, তো সেই টিমের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো আমি আজকে এই পর্যন্তই রাখছি। আর আমি সকলকে আবারও সচেতন করে দিচ্ছি যে সকলে সচেতন হয়ে যাও। এরকম যা যা কেস তোমরা আশেপাশে তোমাদের সন্দেহ মনে হচ্ছে, তাহলে তোমরাও কিন্তু সেগুলোকে শনাক্ত করতে পারো, কারণ আমরাই হাতে হাত ধরে এগিয়ে আসতে পারি এবং আমরাই কিন্তু এই বিশ্ব প্যান্ডেমিককে আটকাতে পারি। কারণ কোভিড-19 সময় আমরাই আটকে ছিলাম এবং এখনও আমরাই পারবো। চলো, অল দ্য বেস্ট সকলকে।